বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিস্থিতি আর কিছু জরুরি খবর চলুন এক নজরে দেখে নেই। গত জুলাইয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর সামনে ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তা নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে, যা জানা দরকার। প্রথমত, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু একটা সংখ্যা বাড়ছে। যেমন ধরুন, খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যে বিক্ষোভ হচ্ছিল, সেখানে সহিংসতা ছড়িয়ে ৩ জন মারা গেছেন। আবার অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংখ্যালঘু পরিবার আতঙ্কে বাড়ি ছেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহল মানে বাইরের দেশগুলো আগামী নির্বাচন পর্যবেক্ষণে বেশ আগ্রহ দেখাচ্ছে। যেমন ইউরোপীয় ইউনিয়ন ১৫০র মতো পর্যবেক্ষক পাঠাতে চায়। আবার যুক্তরাজ্য শান্তিপূর্ণ নির্বাচনে হেল্প করার কথা বলেছে। কিন্তু অন্যদিকে একটা ব্যাপার হচ্ছে, নির্বাচন কমিশন পর্যবেক্ষক হিসেবে যে ৭৩ সংস্থার তালিকা দিয়েছে, তার মধ্যে কিছু একদম নামসর্বস্ব, আবার কিছু সংস্থার বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়মের অভিযোগও ছিল। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর এরই মধ্যে গত জুলাইয়ের ঘটনা সামাল দিতে সারা দেশে ৩ লাখেরও বেশি রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। এই তথ্যটা আদালতে পেশ করা হয়েছে। বোঝাই যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কঠোর ছিল সরকার। তৃতীয়ত, আরও কিছু বিষয় আছে যা নজরে আসছে। সরকার বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য অ্যাভিয়েশন গার্ড বাংলাদেশ নামে একটা নতুন আধাসামরিক বাহিনী গঠনের প্ল্যান করছে। আবার দেখুন, কক্সবাজার রুট দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার এটা কিন্তু বেশ উদ্বেগজনক হারে বেড়েছে। আর নোয়াখালীর মতো জেলাগুলোতে বিএনপির ভেতরে মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে কোন্দল বেশ তীব্র হয়ে উঠেছে। তার মানে দাঁড়াচ্ছে, নির্বাচনের আগের এই সময়টা বেশ কিছু নিরাপত্তা চ্যালেঞ্জ, আন্তর্জাতিক মহলের নজরদারি আর দেশের ভেতরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়েই যাচ্ছে। আলোচনায় স্বাগতম। গত জুলাই মাসে যে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হল, মানে পূর্ববর্তী সরকারের পতন ঘটল, তারপর থেকে দেশের পরিস্থিতি বলতে গেলে বেশ ঘোলাটে। এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার কথা। কিন্তু আজকের খবরের কাগজগুলো যদি দেখি, মানে আইনশৃঙ্খলার যে অবনতি, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নিয়ে যে বিতর্ক চলছে, আর সব মিলিয়ে যে একটা রাজনৈতিক অস্থিরতা, তাতে একটা প্রশ্ন বড় হয়ে উঠছে। এই অবস্থায় একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আসলেও কতটা বাস্তবসম্মত? আজকের আলোচনা মূলত এটাই। আমার অবস্থান হল, কিছু প্রস্তুতিমূলক কাজ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আগ্রহ, সেটা দেখলে হয়তো ক্ষীণ কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ। তবে আমি এখানে একটু ভিন্নমত পোষণ করতে চাই। আমার যুক্তিটা হচ্ছে, জুলাইয়ের পরে যে সংকটগুলো তৈরি হয়েছে, বিশেষ করে দেখুন আইনশৃঙ্খলার ভেঙে পড়া অবস্থা, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, আর রাজনৈতিক বিভাজন তো আছেই। মানে এই চ্যালেঞ্জগুলো এতটাই গভীর যে আমার মনে হয় আগামী ফেব্রুয়ারির মধ্যে এগুলো সামলে উঠে একটা সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করাটা খুবই কঠিন, হয়তো বাস্তবসম্মতও না। আপনার উদ্বেগের কারণগুলো আমি বুঝতে পারছি। বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনা দেখলে তো বটেই। তবে দেখুন, কিছু ইতিবাচক দিকও কিন্তু আছে, একেবারে ফেলে দেওয়ার মতো না। যেমন ধরুন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টা। আজকের খবরেই দেখলাম ইউরোপীয় ইউনিয়ন তারা ১৫০ জন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছে। আর এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আর নির্বাচন কমিশনের সাথে একটা ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক মানে এমওইউ সই করার কথাও নাকি ভাবছে। আবার দেখুন যুক্তরাজ্য, তারাও নির্বাচন কমিশনকে একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন করতে সাহায্যের প্রস্তাব দিয়েছে। এই যে আন্তর্জাতিক অঙ্গনে একটা তৎপরতা, এটা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে কিছুটা হলেও কি সাহায্য করবে না? আন্তর্জাতিক আগ্রহের বিষয়টা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হল এটা মাঠের বাস্তবতায় কতটা প্রভাব ফেলবে। মানে ১৫০ জন পর্যবেক্ষক এলেই কি ধরুন খাগড়াছড়ির মতো ঘটনার পুনরাবৃত্তি থেমে যাবে? বা নির্বাচন প্রক্রিয়ার ভেতরে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কি দূর হয়ে যাবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আন্তর্জাতিক সম্পৃক্ততার পাশাপাশি নির্বাচন কমিশনও তো কিছু প্রক্রিয়া অনুসরণ করছে। যেমন ধরুন নির্বাচনের জন্য ৭৩টা সংস্থাকে পর্যবেক্ষক হিসাবে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছে, এবং এই তালিকা নিয়ে যদি কারো আপত্তি থাকে সেটা জানানোর জন্য ১৫ কার্যদিবস সময়ও দিয়েছে। এটা তো স্বচ্ছতা রাখার একটা চেষ্টা, তাই না? আর দেখুন জুলাই মাসের যে ঘটনাগুলো, সেগুলোর তদন্তও কিন্তু এগোচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা আসলে ৭১-এর যুদ্ধ অপরাধ বিচারের জন্য তৈরি হয়েছিল, সেখানে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যে উঠে এসেছে যে জুলাই আন্দোলনের সময় সারা দেশে
3 লক্ষাধিক গুলি ছোড়া হয়েছিল। মানে এত ব্যাপক একটা ঘটনা, এই যে বিচারিক প্রক্রিয়া শুরু হলো, এটা কি এক ধরনের জবাবদিহিতার ইঙ্গিত দেয় না? হয়তো এটা স্থিতিশীলতা ফেরাতে একটু সাহায্য করতে পারে। আপনি নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তালিকা আর আপত্তির সুযোগের কথা বলছেন। আচ্ছা, কিন্তু প্রথম আলোর রিপোর্টটা একটু দেখুন। কুড়িগ্রামের অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটা প্রতিষ্ঠান, সেটাও নাকি প্রাথমিক তালিকায় আছে, যার ঠিকানারই খোঁজ পাওয়া মুশকিল, এখন কোনো কাজই করে না বলতে গেলে। আর অতীতে নাকি আর্থিক অনিয়মের মামলাও হয়েছিল। যদি এমন একটা নাম সর্বস্ব বা প্রশ্নবিদ্ধ সংস্থা একদম প্রাথমিক যাচাইয়ে পার পেয়ে যায়, তাহলে পুরো বাছাই প্রক্রিয়াটার উপর আর কমিশনের সক্ষমতার উপরই তো একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? আপত্তির সুযোগ তো পরের কথা। আর জুলাইয়ের ঘটনার তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু হওয়াটাকে আমি এখনই ইতিবাচক বলছি না, যতক্ষণ না নিরপেক্ষতা আর কার্যকারিতা প্রমাণ হচ্ছে। বরং 3 লক্ষাধিক গুলি ছড়া তথ্যটা, এটা তো রাষ্ট্রের দমনমূলক আচরণের ভয়ঙ্কর দিকটাই সামনে আনছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আদৌ একটা সুষ্ঠু নির্বাচনের কথা ভাবা যায়? অগ্রযাত্রার বিষয়টা অবশ্যই একটা ত্রুটি, এবং এটা যে সামনে এসেছে, হয়তো চূড়ান্ত তালিকায় তারা বাদ পড়বে। দেখুন, যাচাই বাছাই প্রক্রিয়া ঘাটতি থাকতে পারে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু ভুলটা স্বীকার করে সংশোধনের যে একটা সুযোগ রাখা হয়েছে, সেটাও তো দেখতে হবে। আর আইনশৃঙ্খলার কথাই যদি ধরেন, চ্যালেঞ্জ যে বিশাল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকের পত্রিকাতে কালের কণ্ঠ দেখুন, কক্সবাজার অঞ্চলে মানব পাচার রোধে বা অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবরও কিন্তু এসেছে। হ্যাঁ, হতে পারে এগুলো বিচ্ছিন্ন সাফল্য, কিন্তু চেষ্টা তো চলছে। এমনকি বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে এভিয়েশন গার্ড বাংলাদেশ নামে একটা নতুন আধা সামরিক বাহিনী গঠনের প্রস্তাব, এটাও তো সরকারের একটা সক্রিয়তারই লক্ষণ। এগুলোকে কি আমরা শুধু লোক দেখানো বলে উড়িয়ে দিতে পারি? চেষ্টা চলছে বলছেন, কিন্তু চেষ্টার পরিমাণ আর সমস্যার গভীরতার মধ্যে যে বিরাট ফারাক। আপনি খাগড়াছড়ির ঘটনাটাই দেখুন না, একজন মারমা কিশোরীর ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হল, অবরোধ, অগ্নিসংযোগ, তারপর 3 জন মারমা যুবক মারা গেলেন। নিউ এজ রিপোর্ট করছে সহিংসতার পর ওই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহু পরিবার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। আবার আইএসপিআর মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যখন এর জন্য পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফকে দায়ী করছে, তখন পরিস্থিতিটা আরও জটিল হয়ে যাচ্ছে না? এটা কি শুধু আইনশৃঙ্খলার অবনতি? আমার তো মনে হয় এটা রাষ্ট্রের প্রতি নাগরিকের, বিশেষ করে প্রান্তিক মানুষের আস্থার চরম সংকট। জুলাইয়ের পর পুলিশের যে ভেঙে পড়া মনোবল, অনেক ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তার যে ছবি আমরা দেখছি, তার বিপরীতে কিছু বিচ্ছিন্ন অভিযান বা নতুন বাহিনী গঠনের পরিকল্পনা, এগুলো আসলে কতটা মৌলিক পরিবর্তন আনবে? আমার মনে হয় না খুব বেশি। আর ওই যে 3 লক্ষাধিক গুলি ব্যবহারের ঘটনা, এটা তো শুধু একটা সংখ্যা না, এটা রাষ্ট্রের চরিত্রের একটা প্রতিচ্ছবি। এই পরিবেশে মানুষ কতটা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। খাগড়াছড়ির ঘটনাটা নিঃসন্দেহে মর্মান্তিক, আর সেখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক মানছি, কিন্তু এই ধরনের ঘটনাকে হয়তো বিচ্ছিন্নভাবে না দেখে একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিচার করা উচিত। আমরা যদি অর্থনৈতিক বা অবকাঠামোগত দিকটা দেখি, সেখানেও কিন্তু কিছু নড়াচড়া দেখা যাচ্ছে। যেমন ধরুন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল আইসিটি, যেটা দীর্ঘদিন ধরে প্রায় অব্যবহৃত বা খুব কম ব্যবহৃত হচ্ছিল, সেটার আধুনিকায়ন আর পরিচালনার জন্য বিশ্বের অন্যতম বড় কন্টেইনার পরিবহন সংস্থা এমএসসি মানে মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি প্রায় $400 মিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এত বড় একটা বিনিয়োগের প্রস্তাব, এটা কি দেশের স্থিতিশীলতার প্রতি এক ধরনের আন্তর্জাতিক আস্থার ইঙ্গিত দেয় না? এটা যদি সফল হয়, তাহলে তো অর্থনীতির সাথে সাথে সামগ্রিক পরিবেশেও একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, কি বলেন? পানগাঁওয়ের প্রস্তাবটা তো এখনও প্রস্তাবের পর্যায়েই আছে। আর মনে রাখতে হবে, এই টার্মিনালটা কিন্তু 1 দশকেরও বেশি সময় ধরে তার মোট ক্ষমতার মাত্র 20% ব্যবহার করতে পেরেছে। এই যে দীর্ঘদিনের ব্যর্থতা, এটা কি সিস্টেমের ভেতরের কোনো গভীর দুর্বলতা বা অদক্ষতার দিকে ইঙ্গিত করে না? $400 মিলিয়ন একটা প্রস্তাব আসলেই কি রাতারাতি সেই গভীর সমস্যাগুলো সমাধান করে দেবে? আমার কাছে এটা অনেকটা উপসর্গ ঢাকার চেষ্টার মতো মনে হচ্ছে, মূল রোগের চিকিৎসা নয়। একই ধরনের প্রাতিষ্ঠানিক অচলাবস্থার আরেকটা উদাহরণ দেখুন বণিক বার্তার রিপোর্টে। ঢাকা শহরে বাস রুট ফ্র্যাঞ্চাইজি বা কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ, সেটা আটকে আছে। কারণ কি? কারণ হলো এতে নাকি বাসের রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা কমে যাবে।
এই যে ভালো উদ্যোগেও বাধা দেওয়ার প্রবণতা, এটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা কতটা প্রবল আর জনস্বার্থ সেখানে কতটা গৌণ। এই যদি হয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অবস্থা, তাহলে নির্বাচনের মতো এত বড় আর জটিল একটা প্রক্রিয়া কতটা স্বচ্ছ আর নিরপেক্ষভাবে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জগুলো আমি মানছি। বাসের রুটের বিষয়টা তাস্কিনি তেমনই একটা উদাহরণ। কিন্তু সব ক্ষেত্রেই যে স্থিরতা তা হয়তো নাও হতে পারে। এমসিওর মতো একটা বড় সংস্থার বিনিয়োগ প্রস্তাব অন্তত একটা ক্ষেত্রে হলেও তো পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে। আর রাজনৈতিক দলগুলোর ভেতরের অস্থিরতার যে কথা আপনি তুললেন, যেমন মানব জমিনের খবরে নোয়াখালী বিএনপিতে মনোনয়ন নিয়ে যে সংঘাতের ছবিটা এসেছে, এটা কি আসলে একটা নির্দিষ্ট দলের অভ্যন্তরীণ সমস্যা নয়? হ্যাঁ, মানছি এটা স্থানীয় পর্যায়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। নেতারা এলাকায় ফিরে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, চাঁদাবাজির অভিযোগও উঠছে। কিন্তু প্রত্যেকটা দলের ভেতরের কোন্দল কি জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিবেশকে এতটাই প্রভাবিত করবে? দলগুলো তো নির্বাচনের আগে নিজেদের গুছিয়েও নিতে পারে। নোয়াখালী বিএনপির ঘটনাটাকে শুধু একটা দলের ভেতরের কোন্দল হিসেবে দেখলে আমার মনে হয় আমরা মূল সমস্যাটা এড়িয়ে যাচ্ছি। দেখুন, জুলাইয়ের পট পরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে যে একটা শূন্যতা বা ক্ষমতার নতুন মেরুকরণের সুযোগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন আমরা এই ধরনের সংঘাতে দেখছি। এটা শুধু নোয়াখালীর চিত্র না, সম্ভবত সারা দেশেই বিভিন্ন দলের ভেতরে ক্ষমতা আর প্রভাব বাড়ানোর প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, যা প্রায়শই সহিংস রূপ নিচ্ছে। এটা আসলে বৃহত্তর রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতের একটা স্পষ্ট লক্ষণ, যা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি। যখন মনোনয়ন পাওয়া বা না পাওয়া নিয়েই এমন রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হতে পারে, তখন নির্বাচনের দিন বা তার আগে পরে পরিস্থিতি যে কি দাঁড়াতে পারে তা সহজেই বোঝা যায়। এটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ? আমার তো মনে হয় না। আপনি যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। পরিস্থিতি নিঃসন্দেহে খুবই জটিল। আইনশৃঙ্খলা, নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সংস্কারের গতি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সোভারা প্রশ্ন রয়েছে। তবে আমার এখনও মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে নজরদারি, নির্বাচন প্রক্রিয়ায় কিছু সংশোধনী আনার সুযোগ, জুলাইয়ের ঘটনার তদন্ত প্রক্রিয়ায় শুরু হওয়া আর কিছু অর্থনৈতিক অগ্রগতি যে সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে দেখলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে তা হয়তো বলা যায় না। চেষ্টা যদি আন্তরিক হয় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে হয়তো ফেব্রুয়ারিতে একটা মানসম্মত নির্বাচন করা অসম্ভব নাও হতে পারে। আমি আপনার আশাবাদকে সম্মান করি, কিন্তু বাস্তবতার নিরিখে আমার অবস্থানটা ভিন্নই থাকছে। আইনশৃঙ্খলার যে গভীর অবনতি আমরা দেখছি, খাগড়াছড়ির মতো ঘটনাগুলো যা রাষ্ট্রের ব্যর্থতা আর বিভাজনকে স্পষ্ট করে তুলছে, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার শুরুতেই যে ধরনের গলদ ধরা পড়ছে, প্রাতিষ্ঠানিক সংস্কারে যে একটা প্রবল অনীহা দেখা যাচ্ছে, আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি করাটা প্রায় অসম্ভব। তাড়াহুড়ো করে একটা নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে হয়তো পরিস্থিতি আরও বেশি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এই চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করাটা আমার মতে ঠিক হবে না। আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে যেমন গভীর উদ্বেগ আর সংশয় আছে, তেমনি অন্যদিকে কিছু ইতিবাচক দিক বা সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। আর এগুলোর সবই আজকের সংবাদপত্রের পাতায় প্রতিফলিত হয়েছে। পরিস্থিতি যে অত্যন্ত জটিল আর বহুমাত্রিক সে বিষয়ে আমরা দুজনেই একমত, তাই না? হ্যাঁ, ঠিক। আর এই জটিল পরিস্থিতিকে সঠিকভাবে বুঝতে হলে উভয় পক্ষের যুক্তিগুলোকেই আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কোনো একটা সরল সমাধানে পৌঁছানো এখন খুবই কঠিন। আশা করি আমাদের আজকের এই আলোচনা আমাদের শ্রোতাদের বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে এবং বিভিন্ন দিক থেকে পরিস্থিতিকে বিশ্লেষণ করতে সাহায্য করবে। চূড়ান্ত ছবিটা ঠিক কেমন দাঁড়াবে তা বুঝতে হলে আমাদের বোধহয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর ঘটনা প্রবাহ লক্ষ্য রাখতে হবে। দ্য ডিপ ডাইভ অনুষ্ঠানে স্বাগত। আজ আমরা বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ খবর নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করে আজকের আলোচনা। ঠিক, আমাদের লক্ষ্য হল খবরগুলোর একটু ভেতরে ঢোকা, মূল তথ্য আর এর পিছনের বিষয়গুলো তুলে ধরা। তো আজ কি থাকছে আমাদের আলোচনায়?
আজ আমরা দেখব দেশের এখনকার নিরাপত্তা পরিস্থিতি। সামনে তো নির্বাচন, তাই না? সেটা নিয়েও কথা হবে। তারপর ধরুন পার্বত্য চট্টগ্রামে যে সহিংসতা হয়ে গেল সেটার প্রভাব, মানব পাচার নিয়েও কিছু উদ্বেগজনক খবর আছে, আর ঢাকার পরিবহন খাতের কিছু প্রশাসনিক প্যাচ, আর দেশের নিরাপত্তা মানে ধরুন বিমানবন্দর নিরাপত্তা, অবকাঠামো নিয়ে নতুন কিছু পরিকল্পনা, চ্যালেঞ্জ, এইসব। আচ্ছা, তার মানে অনেকগুলো দিক। এই সব খবর যদি একসাথে দেখি, দেশের পরিস্থিতিটা তো বেশ জটিল মনে হচ্ছে, তাই না? একদিকে নিরাপত্তা নিয়ে টেনশন, সমাজে অস্থিরতা। আবার অন্যদিকে আন্তর্জাতিক আগ্রহও দেখা যাচ্ছে, কিছু বিনিয়োগের কথাও আসছে। সব মিলিয়ে একটা মিশ্র চিত্র। চলুন তাহলে শুরু করি নির্বাচন কেন্দ্রিক আলোচনা দিয়ে। বিবিসি বাংলা কি বলছে? জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে? হ্যাঁ, বিবিসি বাংলা তো সেটাই বলছে। রিপোর্টে উল্লেখ আছে মব ভায়োলেন্স, মানে যখন উত্তেজিত জনতা আইন হাতে তুলে নেয় সেরকম ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি, এগুলো নাকি বেড়েছে। আর পুলিশের ভূমিকা? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পুলিশের মনোবলে নাকি বেশ ধাক্কা লেগেছে। তাদের মধ্যে এক ধরনের দ্বিধা বা নিষ্ক্রিয়তা কাজ করছে বলে মনে হচ্ছে। এটা তো অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। অবশ্যই, বিশেষ করে যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা হচ্ছে। ঠিক, বিশ্লেষকরা তো বলছেন নির্বাচন যত কাছে আসবে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই অস্থিরতার মধ্যেই নয়া দিগন্তের একটা খবর কিন্তু বেশ ভয় ধরানোর মতো। জুলাই আন্দোলনের সময় দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা সত্যিই সাংঘাতিক। তদন্ত কর্মকর্তা মোহা আলমগীর আদালতে পুলিশ সদর দপ্তরের একটা রিপোর্টের কথা বলেছেন। সেখানে বলা হয়েছে সারা দেশে পুরো দেশে প্রায় 3,05,311 রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। 3,05,000? হ্যাঁ, আর শুধু ঢাকাতেই সংখ্যাটা নাকি 95,313 রাউন্ড। ভাবা যায়। কি ধরনের অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে? তালিকায় এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, এসব মারাত্মক অস্ত্রের নাম আছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা চলছে তারই শুনানিতে 54তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা এই তথ্যগুলো দিয়েছেন। এই পরিমাণ শক্তি প্রয়োগ, পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল এটা তো তারই ইঙ্গিত দেয়। একদম। দেশের ভেতরে নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন, অথচ আন্তর্জাতিক মহল কিন্তু নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। সংবাদপত্রিকা বলছে ইউরোপীয় ইউনিয়ন 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায়। হ্যাঁ, EU 150 জন পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ দেখিয়েছে। আর তারা এর জন্য EU, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আর নির্বাচন কমিশন ইসির মধ্যে একটা ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করার প্রস্তাবও দিয়েছে। শুধু EU নাকি অন্যরাও আছে? যুক্তরাজ্য আছে। তারাও একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য আর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসিকে সাহায্য করতে চায়। কিছুদিন আগেই তো ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আমাদের CEC AMM নাসিরুদ্দিনের সাথে দেখা করে এই কথা জানিয়েছেন। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বেশ নজর রাখছে বাংলাদেশের নির্বাচনের দিকে। অবশ্যই। আন্তর্জাতিক আগ্রহ তো আছে, কিন্তু দেশের ভেতরের রাজনীতির খবর কি? মানব জমিন বলছে নোয়াখালীতে বিএনপিতেই নাকি মনোনয়ন নিয়ে বিরাট ঝামেলা চলছে। খবরটা গুরুত্বপূর্ণ। নোয়াখালী তো একসময় বিএনপির শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। প্রায় 16 বছর পর তাদের নেতাকর্মীরা এলাকায় ফিরেছে ঠিকই, কিন্তু নিজেদের মধ্যেই এখন তীব্র গ্রুপিং, লড়াই। আর কিছু অভিযোগও নাকি উঠছে। হ্যাঁ, কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির, স্পট দখল করা বা নতুন করে তৈরি করার মতো অভিযোগও শোনা যাচ্ছে। দলের ভেতরে এই কোন্দল নির্বাচনে তাদের কতটা ভোগাবে সেটাই এখন দেখার বিষয়। নির্বাচনের স্বচ্ছতার জন্য পর্যবেক্ষকদের ভূমিকা তো খুব জরুরি, কিন্তু প্রথম আলো যে খবরটা দিয়েছে সেটা তো একটু চিন্তার। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকায় নাকি কিছু নাম সর্বস্ব, ভুইফোর সংস্থার নামও ঢুকে পড়েছে। ঠিক, এই অগ্রযাত্রার সমাজ উন্নয়ন সংস্থার কথাই ধরুন। কুড়িগ্রামে তাদের যে ঠিকানা দেওয়া, সেখানে নাকি বাস্তবে তেমন কিছুই নেই। সংস্থার যিনি নির্বাহী পরিচালক তিনিও নাকি স্বীকার করেছেন যে তাদের কার্যক্রম এখন নেই বললেই চলে। বলেন কি? শুধু তাই না, আর্থিক অনিয়মের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর নাকি তাদের বিরুদ্ধে মামলাও করেছিল। তাহলে এরা তালিকা এলো কিভাবে? সেটাই তো প্রশ্ন। ইসি অবশ্য বলছে যে এই ৭৩টা সংস্থার তালিকা নিয়ে আপত্তি জানানোর সুযোগ আছে 20 অক্টোবর পর্যন্ত, কিন্তু
মানে প্রাথমিক যাচাইয়ে এমন একটা সংস্থা কিভাবে জায়গা পায়, এটা তো পুরো পর্যবেক্ষণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেয়। আসলেই। আচ্ছা, রাজনৈতিক আর নিরাপত্তা ইস্যুর বাইরে যদি দেখি, সামাজিক অস্থিরতাও তো কম না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা, মানে খাগড়াছড়ির ঘটনা, খুবই মর্মান্তিক। অত্যন্ত দুঃখজনক। খাগড়াছড়ির গুইমারায় ১২ বছরের এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে অবরোধ ডাকা হয়েছিল, আর তা থেকেই এত বড় সহিংসতা। কতজন মারা গেছেন? বিবিসি বাংলা আর নিউ এজ দুটো পত্রিকায় বলছে ৩ জন মারমা যুবক মারা গেছেন। অথই মারমা, অথ্রাও মারমা আর তাইচিং মারমা, বয়স খুবই কম, ২১-২২-এর মতো। আর ক্ষয়ক্ষতির খবর? ঘটনার পর গ্রেফতার আর নতুন করে হামলার ভয়ে অনেক পরিবার নাকি এলাকা ছেড়েই পালিয়েছে। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। আইএসপিআর কি বলছে? আইএসপিআর এই সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। কিন্তু কারণ যাই হোক না কেন, এই ধরনের জাতিগত সংঘাত সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, আর পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য এটা একটা বিরাট হুমকি। আরেকটা সামাজিক সমস্যা যেটা বাড়ছে বলে মনে হচ্ছে, কালের কণ্ঠ রিপোর্ট করেছে মানব পাচার। কক্সবাজার এলাকা থেকে নৌকায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, এটা কি আবার বেড়েছে? হ্যাঁ, এবং উদ্বেগজনকভাবে বেড়েছে। বিষয়টা আরও ভয়ের, কারণ পাচারকারীরা এখন শুধু যারা টাকার লোভে যেতে চায় তাদেরই নিচ্ছে না। অনেক সময় সাধারণ মানুষ, এমনকি নারী শিশুদেরও নাকি কিডন্যাপ করে জোর করে ট্রলারে তুলে দিচ্ছে। উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য মালয়েশিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করা, তারপর দেশে তাদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া। শীতকাল আসছে, সাগর একটু শান্ত হবে, এই সময়ে দালালদের তৎপরতা বাড়ে। টেকনাফের পাহাড়ে নাকি লোক জড়োও করছে তারা। পুলিশ বা র্যাবকে কিছু করছে না? অভিযান চলছে, কিছু উদ্ধার বা আটকের খবরও পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে মূল নেটওয়ার্কটা, মানে যারা এই পাচারের পেছনে আছে, তারা বেশ সক্রিয়। এটা শুধু একটা অপরাধ না, এটা একটা বিরাট মানবিক সংকটও বটে। ঠিক। এই সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি কিছু প্রশাসনিক আর অবকাঠামোগত বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরুন, ঢাকার বাস ব্যবস্থা নিয়ে বণিক বার্তার রিপোর্টটা। হ্যাঁ, ওটা দেখলাম। ঢাকায় বাসের রুট পারমিট দেওয়ার ক্ষমতাটা এখনও ডিএমপি কমিশনারের হাতেই রয়ে গেছে, তাই না? তিনি তো ওই ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির প্রধান। ঠিক। আর কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ঢাকায় যে কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস চালুর কথা হচ্ছে, সেটা চালু হলে পুলিশের এই ক্ষমতাটা আর থাকবে না। আর সে কারণেই নাকি পুলিশ এই নতুন ব্যবস্থা চালুর ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। তার মানে কি তারা এটা আটকে রেখেছে? ব্যাপারটা হলো, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ ২০২২ সালে একটা বিধিমালা তৈরি করার চেষ্টা করেছিল, বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার রুট ফ্র্যাঞ্চাইজ বিধিমালা। কিন্তু ডিএমপির আপত্তির কারণে সেটা নাকি এখনও পাশ হয়নি। তার মানে একটা প্রশাসনিক জটিলতা উন্নত গণপরিবহন ব্যবস্থা চালুর পথে বাধা হয়ে আছে। আর ভুগছে সাধারণ মানুষ। আচ্ছা, তবে নিরাপত্তার ক্ষেত্রে সরকার আবার নতুন কিছু ভাবছে বলেও তো খবর আছে। দ্য ডেইলি স্টার বলছে, বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে অ্যাভিয়েশন গার্ড বাংলাদেশ বা এজিবি নামে নতুন একটা আধা সামরিক বাহিনী তৈরির প্রস্তাব গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হ্যাঁ, প্রস্তাবটা বেশ বড় মাপের। প্রায় ৭,৫০০ সদস্যের একটা বাহিনী, বাজেটও কম নয়, প্রায় ৭৭১ কোটি টাকা। কিন্তু কেন এখন যারা আছেন তারা যথেষ্ট নন? এখন তো সিভিল এভিয়েশনের অ্যাফসেক আছে, এপিবিএন আছে, আনসার সদস্যরাও আছেন। সব মিলিয়ে প্রায় ৯,০০০ লোক তো কাজ করছেনই। তাহলে নতুন বাহিনীর দরকারটা কোথায়? প্রস্তাবে বলা হচ্ছে, এখনকার হুমকিগুলো অন্যরকম। যেমন ধরুন, সংগঠিত অপরাধ, সাইবার অ্যাট্যাক, এমনকি ড্রোন বা বোমা হামলা। এইসব মোকাবেলার জন্য একটা বিশেষায়িত বাহিনী দরকার। তাছাড়া বিমানবন্দরের কিছু এলাকা, যেমন অ্যাপ্রন যেখানে বিমান থাকে, বাউন্ডারি, ফিউয়েল ডিপো, কার্গো এলাকা, এগুলো খুব সেন্সিটিভ। এগুলোর জন্য আরও কড়া বিশেষায়িত নিরাপত্তা দরকার বলে মনে করা হচ্ছে। বোঝা গেল। আচ্ছা, অবকাঠামোর কথায় আরেকটা খবর কিন্তু খুব ইন্টারেস্টিং। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ছেপেছে পানগাঁও আইসিডি নিয়ে। দেশের প্রথম নদীভিত্তিক কন্টেনার টার্মিনাল ২০১৩ সালে চালু হয়েছিল। সেটা নাকি এখন প্রায় ব্যর্থ একটা প্রকল্প। হ্যাঁ, খবর বেশ হতাশ হওয়ার মতোই।
প্রায় 150 কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। লক্ষ্য ছিল চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানো, বছরে 1,16,000 TEU কন্টেইনার হ্যান্ডেল করা, কিন্তু বাস্তবে ব্যবহার হচ্ছে ক্ষমতার 20%রও কম, কখনো কখনো নাকি 5% নেমে আসে। এত বড় একটা প্রজেক্টের এই অবস্থা, কিন্তু এরপরই তো আসল চমকটা, তাই না? বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপিং লাইন MSC, তারা নাকি এখানে $400 মিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী। ঠিক, এটাই সবচেয়ে বড় খবর। মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি বা MSC এত বড় একটা গ্লোবাল জায়ান্ট, তারা এই প্রায় ব্যর্থ টার্মিনালটাকেই আধুনিকায়ন করে নিজেরা চালাতে চায়। প্রায় $400 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব। এটা তো বিশাল ব্যাপার। এর আগে কি এমন হয়েছে কখনো? না, এটাই প্রথম। কোনো গ্লোবাল শিপিং লাইন সরাসরি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার পরিচালনার জন্য এত বড় বিনিয়োগের আগ্রহ দেখালো, এমনটা আগে হয়নি। যদি এটা হয়, তাহলে শুধু পানগাঁও টার্মিনালই নয়, দেশের পুরো নৌবাণিজ্য লজিস্টিক্স খাতে একটা বড় পরিবর্তন আসতে পারে। তার মানে একটা ব্যর্থ প্রকল্পে নতুন প্রাণ আসতে পারে। আচ্ছা, আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম: আইন শৃঙ্খলা, নির্বাচন, পার্বত্য চট্টগ্রাম, মানব পাচার, আবার প্রশাসনিক জট, নতুন নিরাপত্তা বাহিনী, পানগাঁও নিয়ে বিশাল অফার। এই সবগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? এগুলো কি একটার সাথে আরেকটা সম্পর্কিত? অবশ্যই সম্পর্কিত। যেমন ধরুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ থাকে, সেটার প্রভাব তো নির্বাচনের পরিবেশের ওপর পড়বেই। মানুষের মনে ভয় থাকবে, নিরাপত্তাহীনতা কাজ করবে। এটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্যও কাজটা কঠিন করে তুলবে। ঠিক। আবার ধরুন খাগড়াছড়ির ঘটনা। এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দেশের ভেতরে থাকা সামাজিক বা জাতিগত যে টানাপোড়েন, সেটারই প্রতিফলন। আর এই অস্থিরতা তো সামগ্রিক স্থিতিশীলতার জন্যই ক্ষতিকর। একদম। আর ঢাকার বাসের রুট পারমিট নিয়ে যে প্যাচ বা পানগাঁওয়ের মতো একটা সম্ভাবনাময় প্রজেক্টের অব্যবহার, এগুলো তো সরাসরি সাধারণ মানুষের জীবন, দেশের অর্থনীতিকে আটকে রাখে। এখানে একটা বৈপরীত্যও কিন্তু আছে। খেয়াল করেছেন, একদিকে সরকার এজিবির মতো বিশাল নতুন বাহিনী গড়ার কথা ভাবছে, কিন্তু অন্যদিকে মানব পাচারের মতো অপরাধ বাড়ছে, জাতিগত সংঘাত হচ্ছে, রাজনৈতিক কোন্দল চলছে, এমনকি নির্বাচন পর্যবেক্ষক বাছাইয়ের মতো জায়গাও গলদ-ধরা পড়ছে। মনে হচ্ছে যেন কিছু জায়গায় বড় বড় প্ল্যান হচ্ছে, কিন্তু গোড়ার সমস্যাগুলো পুরনো সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এবং এই পুরো ছবির মধ্যে আন্তর্জাতিক ফ্যাক্টরটাও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদিকে ইউকে নির্বাচন নিয়ে আগ্রহী, সাহায্য করতে চায়। অন্যদিকে MSCর মতো কোম্পানি বিশাল বিনিয়োগ নিয়ে আসছে। এখন বাংলাদেশ এই আন্তর্জাতিক আগ্রহ বা সুযোগকে কতটা কাজে লাগাতে পারবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা বেশ জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অনেক সংকট, অনেক চ্যালেঞ্জ, আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিকও খুলে যাচ্ছে। তাহলে আজকের আলোচনা সারগম্য যদি করি, নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি বেশ নাজুক। পার্বত্য চট্টগ্রাম বা উপকূলীয় এলাকায় মানবিক সংকট বাড়ছে। প্রশাসনিক আর অবকাঠামোগত খাতে পুরনো সমস্যা যেমন আছে, তেমনি পানগাঁওয়ের মতন নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। একদম ঠিক। এই সবগুলো বিষয় মিলেমিশে বাংলাদেশের বর্তমান আর নিকট ভবিষ্যৎকে বেশ অনিশ্চিত, কিন্তু একই সাথে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে। আগামী দিনগুলোয় অনেক কিছু নির্ভর করবে এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলানো হয় তার উপর। আজকের আলোচনা থেকে আমার মনে একটা বড় প্রশ্ন ঘুরছে। একদিকে দেশের ভেতরের নিরাপত্তা সংকট, রাজনৈতিক হিসাব নিকাশ, অন্যদিকে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক তৎপরতা আর MSCর মতো বিশাল বিনিয়োগের প্রস্তাব। এই সব মিলিয়ে যদি দেখি, তাহলে আগামী মাসগুলোতে বাংলাদেশের পথ চলায় কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? দেশের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, নাকি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, নাকি এই যে আন্তর্জাতিক আগ্রহ, বিনিয়োগ, এগুলোকে ঠিকঠাক কাজে লাগানোর ক্ষমতা? এটা আসলেই খুব বড় একটা প্রশ্ন। এর উত্তরটা হয়তো এত সহজ নয়, আর হয়তো সময়ই এর উত্তর দেবে। এই প্রশ্নটা বরং আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে আমরা আজকের মতো শেষ করতে পারি। অবশ্যই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।